শেখ হাসিনা চলে যাওয়ার পর দায় মুক্তি দেওয়া হয়েছে 8 আগস্ট পর্যন্ত। তার মধ্যে অনেক হত্যাকাণ্ড বা মানে মানে বড় অপরাধও রয়েছে। এই দায় মুক্তিটা ভালো হয়েছে, মানে ঠিক হয়েছে, মানে আপনি কি মনে করেন যে এটা পরবর্তী বিচার ব্যবস্থাকে আসলে প্রভাবিত করবে কিনা? দায় মুক্তি দেয়া হয়েছে 5 থেকে 8 পর্যন্ত, এটা আপনি বলছেন? 15 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত, মানে শেখ হাসিনা চলে যাওয়ার পরেরও আরো 3 দিনের দায় মুক্তি। মানে 5 আগস্ট পর্যন্ত দিলে এটা একরকম বোঝা যাইতো যে এটা তো ওই সরকারের সময় আসা ঘটনা, কিন্তু তারপরের 3টা দিন বেশি। তারপরে আমি হ্যাঁ 8 আগস্ট পর্যন্ত দায় মুক্তি দেওয়াটা আপনার ঠিক মনে হয়েছে কিনা? কারণ এই সরকার চলে গেছে 5 আগস্ট, তারপরে আরো 3 দিন দায় মুক্তি বেশি দেওয়া হয়েছে, এটা আপনার কাছে সঠিক মনে হয় কিনা অবস্থানটা? বা এই দায় মুক্তিটা পরবর্তীতে বিচার ব্যবস্থায় কোনো প্রভাব বিস্তার করবে কিনা? সরকার চলে গেছে 5 আগস্ট, তারপরে আরো বাড়তি 3 দিন। এখন আমি শুনতে পারলাম, দুঃখিত, সরি, না কোনো অসুবিধা নেই, আরো 3 দিন বাড়তি যে দায় মুক্তি দিয়েছে। এখানে সরকার চলে গেলেও খালেদ ভাই, সরকার চলে যাওয়ার এই অর্থ তো না যে সরকারের সকল লোকজন নিয়ে সরকার চলে গেছে। তার তো লাখ লাখ কর্মী, অনেক নেতারাও দেশে ছিল তখন। সো তাদের অপকর্ম কুকর্ম বলেন, অপরাধ সংগঠন করারও যথেষ্ট সুযোগ ছিল তারপরের কিছুদিনও চাইলে। সো আমি শিওর না আমি কতটুকু একমত এ ব্যাপারে যে এই 3 দিন বাড়তি যে দেয়া হয়েছে। আমি যদি আপনার প্রশ্নটা ঠিক মতো বুঝে থাকি। জি জি জি, আমি আশা করছি যে এখন আপনি স্পষ্ট, মানে আমরা তো বলছি যে সকল ধরনের অপরাধ, গুম খুন আমরা গত সরকারের আমরা বিচার করব, এবং সেই বিচার করার ক্ষেত্রে আমরা বলছি যে 15 জুলাই থেকে ছাত্র জনতার যে আন্দোলন, সেই আন্দোলনের মধ্যে থেকে অনেক কিছু ঘটনা ঘটেছে। সেই ঘটনার ক্ষেত্রে কিছু ঘটনার দায় মুক্তি দেওয়া হয়েছে, কিন্তু দায় মুক্তিটা এক্সটেন্ড করা হয়েছে 8 আগস্ট পর্যন্ত। সেই সময় অনেক পুলিশ বাহিনীর সদস্য মারা গেছেন, অনেকে মারা গেছেন, ছাত্রদের মধ্যেও কেউ মারা গেছেন। এটা ঠিক হয়েছে কিনা? পরবর্তী বিচার বিভাগে এটা মানে বিচার কার্যক্রমে এটা প্রভাব বিস্তার করবে কিনা, এটা ছিল হচ্ছে আমার প্রশ্ন। জি জি জি, আমি তো বললাম আমার মনে হয় না ওটা হয়তো দেয়া, মানে দায়ের মুক্তিটা দেয়া হয়তো উচিত হয়নি, কারণ আমি বুঝতে পারছি যতটুকু আপনার প্রশ্নটা। আপনি বলছেন তার লোকজন তো ছিল, তার লোকজন ছিল, তার সেটা দায়ের মুক্তি দেওয়া উচিত হয় না। আচ্ছা, এবার আমি আপনাকে স্পষ্ট বুঝতে পারলাম। আমি একটু জনাব তাজুল ইসলামের কাছে যাই। জনাব তাজুল ইসলাম, দুটি বিষয়। এক হচ্ছে যে বর্তমান সরকার বিচার বিভাগের ক্ষেত্রে যাদেরকে এরকম নিয়োগ দিচ্ছেন, হায়ার জুডিশিয়ারিতেও অর্থাৎ হাইকোর্ট এবং অ্যাপিলেট ডিভিশনে এবং ট্রায়াল কোর্টেও যাদেরকে কি পজিশনে নিয়োগ দিচ্ছেন, এইটা দেখে আমরা লক্ষণিক কি মনে হচ্ছে আপনার, যে সরকারকে একটা তাবেদার বিচার বিভাগ চান নাকি একটা স্বাধীন বিচার বিভাগ চান? জনাব তাজুল ইসলাম। অভিজ্ঞতার অভাব আছে, সেই অনভিজ্ঞতার কারণে কিছু কিছু ক্ষেত্রে তারা ভুল করছেন। কিন্তু মোটা দাগে সরকারের উপদেষ্টাদের সাথে কাজ করে বা আমি রাষ্ট্রের যে দায়িত্বে আছি সবকিছু মিলে আমার কাছে মনে হয়েছে এই রাষ্ট্রের যারা দায়িত্ব পালন করছেন প্রত্যেকেই ডিটারমিন্ড যে তারা অবশ্যই একটা ন্যায়পরায়ণ বিচার ব্যবস্থা প্রতিষ্ঠার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ, এবং কোনো ধরনের ইশারা ইঙ্গিতের বিচার যেটা আগে হয়েছে যে আমি দাঁড়িয়ে যাব, আপনি বসিয়ে দেবেন, লোকে দেখবে, আমাদের মধ্যে খাতির নাই, এই ধরনের বিচার প্রতিষ্ঠার ব্যাপারে আমি অন্তত দেখেছি যে সরকারের মধ্যে যারা কাজ করছেন, বিচার ব্যবস্থার সাথে যারা সম্পৃক্ত আছেন, আইন মন্ত্রণালয়ের সাথে যারা সম্পৃক্ত আছেন, কারো মধ্যে এই ধরনের জিনিস আমি দেখতে পাইনি। বরং তাদের মধ্যে একটা আমরা দৃঢ় মনোভাবই দেখেছি যে বাংলাদেশ যে বাংলাদেশ গিয়েছে এত রক্তের বিনিময়ে, এই বদলে যাওয়া বাংলাদেশটা যাতে সাস্টেইন করে এবং অতীতের এই কালো অধ্যায়গুলো কখন আর ফিরে না আসে সেই ব্যাপারে তারা ডিটারমাইন্ড। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, আমরা এই বশংবদ বিচার ব্যবস্থা দেখতে চাই না। কিন্তু যেটা রাষ্ট্র ইতিমধ্যেই বলেছেন যে আমাদের একটা তাৎক্ষণিকভাবে এই বিষয়টা অ্যাড্রেস করার প্রশ্ন ছিল, বিচারকরা পদত্যাগ করেছেন, তাদেরকে সরিয়ে দেওয়ার দরকার ছিল। যে আগের সরকারের আমলে যারা এই সমস্ত গুম খুনকে বৈধতা দিয়েছেন, ছাত্র জনতার উপরে গুলি চালাতে সেগুলোকে বৈধতা দিয়েছেন, সীমান্তের 10 কিলোমিটারকে ফাঁকা করে দেওয়ার মতো একটা ন্যাক্কারজনক রায় দিয়েছেন, এমন বিচারকরা ছিল তখন এই রাষ্ট্রকে নিরাপদ করার প্রয়োজনেই বিচার ব্যবস্থাকে ক্লিনজিং এর একটা প্রশ্ন ছিল, তাদেরকে সরাতে হয়েছে এবং সেটা এখনো শেষ হয়নি বলে আমি মনে করি। কিন্তু এই সময়ে সুপ্রিম কোর্টকে চালু রাখতে হলে আমাদেরকে দ্রুততম সময়ের মধ্যে বিচারক নিয়োগ দেওয়া দরকার ছিল। সেই নিয়োগ তারা দিয়েছেন কিছুটা, এবং সেই নিয়োগ দেওয়ার ক্ষেত্রে কোনো ক্ষেত্রে হয়তোবা দু একটা ভুল ভ্রান্তি হয়ে থাকতে পারে, দু একটা নিয়োগের ব্যাপারে প্রশ্ন থাকতে পারে যে এটা না দিলে ভালো হতো, কিন্তু এইটা কিওর করার সুযোগ সামনে আছে
এবং এটার প্রধান কারণ হচ্ছে এই সরকারে যারা আছেন তাদের হঠাৎ করে এই এতগুলো নিয়োগ এটা কখনো একবারে দেওয়ার প্রয়োজন হয়নি, এমন পরিস্থিতি বাংলাদেশে কখনো আসেনি। যে পরিস্থিতিতে তাড়াহুড়া করে যেটা করতে হয়েছে, এখানে ভুল ভ্রান্তি হতে পারে, কিন্তু আমি তাদের ইন্টেনশনের মধ্যে কোনো রকমের ঘাটতি দেখছি না। প্রত্যেকে ডিটারমাইন্ড বাংলাদেশে একটা নিরপেক্ষ বিচার ব্যবস্থা প্রতিষ্ঠার ব্যাপার। জনাব তাজুল ইসলাম, প্রফেসর আসিফ নজরুল বিচার বিভাগকে কতটা প্রভাবিত করছেন? মানে তিনি কি সবকিছু ঠিক করেন? মানে কোন মামলা করা হবে, কাকে জামিন দেওয়া হবে, কে বিচারকের নিয়োগ করা হবে, যেটা আসলে তা ঠিক করার কথা না। বিচার বিভাগ স্বাধীন হিসেবে মাজহার হোসেন রায়ের পরে সেটা আসলে চিফ জাস্টিসের সিদ্ধান্তে আসলে হওয়ার কথা। কিন্তু এই ক্ষেত্রেও কি জনাব অ্যাডভোকেট আনিসুল হকের মতো জনাব আসিফ নজরুল কি সবকিছু ঠিক করছেন? অ্যাবসলিউটলি নট। আসিফ নজরুল সাহেবকে আমি কাছ থেকে দেখছি, তিনি আমি যে বিভাগে কাজ করি তারই দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। আমার কোনো একটা সামান্যতম কাজেও তিনি কখনো ইন্টারফেয়ার করেন এবং বলেছেন যে আপনি যখন যেখানে যেটা করা আইনসঙ্গত মনে করবেন, ভালো করবেন, সেটা আপনি করবেন। আমার জানা মতে আমাদের মাননীয় প্রধান বিচারপতির সাথে কথা বলার জন্য ওনাকে বারবার অ্যাপয়েন্টমেন্ট সিক করে কথা বলতে হয়েছে। ওনাকে ডিকটেট করার প্রশ্নই ওঠে না, এবং বর্তমান যিনি প্রধান বিচারপতি আছেন তাকে ডিকটেট করার কোনো মানুষ বাংলাদেশে নাই। এবং আসিফ নজরুল সাহেবের ব্যাপারে যত কথাই বাইরে বলা হোক, আমি তাকে পেয়েছি একজন নিবেদিত প্রাণ, একটা দেশপ্রেমিক মানুষ হিসেবে। তিনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন বিচার বিভাগে প্রভাব বিস্তার তো দূরে থাক, বিভাগের কোনো জায়গায় কোনো রকম প্রশ্ন তৈরি হোক, এটা যাতে না হয় সেটা আমাকে দিনে রাত উনি বলেছেন যে তাজুল আপনারা চেষ্টা করেন যে সমস্ত কিছু যেন বিতর্কের ঊর্ধ্বে থাকে। তো যে লোকটার সাথে আমি কাজ করছি, আমি প্রতিদিন দেখছি তাকে যে তিনি প্রভাব বিস্তারের কোনো কাজ তো দূরের থাকতে, যিনি আমাকে স্বাধীনভাবে নিরপেক্ষভাবে যাতে কোনো প্রশ্ন না ওঠে সেটা এনশিওর করার ব্যাপারে যে লোকটা এত বেশি সিনসিয়ার, তাকে যদি হঠাৎ বলা হয় যে তিনি সব বিষয়ে ডিসিশন দিচ্ছেন, সবকিছু ঠিক করে দিচ্ছেন, এটা ডাহা মিথ্যা কথা। আমি মনে করি যে এটা সঠিক নয়। দুটি বিষয়ে আপনার থেকে আরও একটু জানার ছিল যে একটা কথা প্রায় বলা হচ্ছে যে প্রফেসর আসিফ নজরুল যেহেতু আইন উপদেষ্টা, তার কারণে আমি কিন্তু মাননীয় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে ব্যক্তিগতভাবে চিনি বলে আমি আপনার বক্তব্যের সাথে সম্পূর্ণ একমত যে সৈয়দ রেফাত আহমেদ যতদিন চেয়ারে বসে আছেন বা বেঁচে আছেন, অন্য কারো তাকে প্রভাবিত করা এটা একটা কঠিন কাজ, বা মানে আমি শুনি নাই যে এটা সম্ভব হবে কিনা। যে আওয়ামী লীগ সরকারে করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে অনেকেরই আপত্তি ছিল বা কারো আপত্তি ছিল, কিন্তু যাদের আপত্তি ছিল তাদের কেউ কেউ এখন আবার অন্তর্বর্তী সরকারের ঘনিষ্ঠ। এই সরকার ট্রাইব্যুনাল পুনর্গঠন করেছে। এই পুনর্গঠন প্রক্রিয়া থেকে আপনি কি বার্তা পেয়েছেন? আমি প্রশ্নটা আরেকটু স্পেসিফিক করি। আমাদের সাথে আছেন চিফ প্রসিকিউটর জনাব মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি এখন আবার এটা চিফ প্রসিকিউটর হয়েছেন। অনেকে বলছেন যে এই ব্যাপারটা আসলে ঠিক হয়েছে কিনা। আমরা এটা অবশ্য তার কাছেও জানতে চাইবো, আপনার কাছ থেকে আগে প্রথমে জানতে চাই। আবার তার বিশেষ পরামর্শক মানে জনাব তাজুল ইসলামের বিশেষ পরামর্শক নিয়োগ করা হয়েছে টবি ক্যাডম্যানকে। আমরা আওয়ামী লীগ আমলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৭১-এর মানবতা বিরোধী অপরাধের যখন বিচার চলছিল, তখন এই ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যান অভিযুক্তদের পক্ষে আইনজীবী হিসেবে বাংলাদেশ আসতে চেয়েছিলেন, যদিও তখন তা আসতে দেওয়া হয়নি। এটা থেকে আসলে আমরা কি বার্তা পাচ্ছি, মানে আমরা কি আপনার কাছে একটু শুনি। জি জি, ধন্যবাদ খালিদ ভাই। প্রথমে আমি যে কথাটা বলবো যে আমাদের একটু রিয়েলিস্টিক হওয়া উচিত এসব ব্যাপারে, কারণ বাংলাদেশে কিন্তু ঘাটতি আছে কম্পিটেন্সেরও প্রত্যেকটা ক্ষেত্রে। এবং আমরা জানি তাজুল ভাই আমার সাথে এখন সামনে আছে বলে যে আমি তা বলছি তা না, বাট উনি এই ব্যাপারে যথেষ্ট অভিজ্ঞতাও অর্জন করেছে, এবং সেটা একটা বড় কারণ যে কারণে ওনাকে এই পদটা দেয়া হয়েছে। এটাও কিন্তু ভুলে গেলে হবে না। ওনার মতো অভিজ্ঞতা সম্পন্ন খুব কমই হয়তো হাতে গোনা আছে বা ছিল যখন উনি এই পদটা পেলেন। তো সেটা একটা কারণ। এখন আরেকটা আপনি বলতে পারেন যে অপটিক্সটা নিয়ে হয়তো অনেকের জন্য অনেকের প্রশ্ন উঠেছে যে ওনার রাজনীতি বলেন বা ওনার প্রিভিয়াস রেকর্ডস গুলো দেখলে মনে হবে যে উনি কি ইম্পার্শিয়াল হতে হবে নাকি। কিন্তু এখানে তো ওনার ইম্পার্শিয়ালিটিটা যত না প্রয়োজন, ওনার স্বাধীন হওয়াটা যত না প্রয়োজন, তার থেকে বেশি প্রয়োজন কিন্তু যে ট্রাইব্যুনালটা স্বাধীন কি না যে বিচারটা করবে। সো আই থিংক ট্রাইব্যুনালের স্বাধীনতাটা এখানে অনেক বেশি ইম্পর্টেন্ট প্রসিকিউটরের স্বাধীনতাটা থেকে। কিন্তু ব্যারিস্টার ইমাম, আমরা যখন বার কাউন্সিলের থেকে আপনারা সনদ নেন, তখন আপনারা তো আসলে এইটারও সনদ নেন। আপনারা তো আসলে যারা আইনজীবী আছেন তারা তো আসলে বিচারের এক্সটেন্ডেড হ্যান্ড, ল অফিসার অফ দ্য কোর্ট। তো আপনারা যদি স্বাধীনভাবে কাজ না করতে পারেন, সেই বিচার তো আসলে খুব ভালো হওয়ার সম্ভাবনা মানে
মানে কমে যায়, কারণ আসলে আদালতকে তো সাহায্য করেন আইনজীবীরা এবং তারাও একটা কম্পিটেন্ট হ্যান্ড, মানে অবশ্যই মানে তাদের বাদ দেয়া, আমি মানে আপনাদের কাছে একটা বলা তো আসলে একটু কারণ আপনারা এটা খুব ভালো করে জানেন যে আপনাদের সনদটাই এইটা যে আপনারা আসলে আদালতকেই সাহায্য করবেন বিচারটা পাওয়ার জন্য। এখন যদি কোনো কারণে আপনাদের বা জনাব তাজুল ইসলামের গতবারের অবস্থান থেকে যদি এইটা মনে হইতে থাকে যে তিনি আসলে আদালতকে ঠিক সিনসিয়ারলি সাহায্য করবেন না বা পার্শিয়ালি সাহায্য করবেন, এটা যদি মনে হয় তাহলে এটা একটা সমস্যাজনক কিনা? অ্যাবসলিউটলি, আপনি সঠিক কথা বলেছেন যে প্রথমে আমরা আইনজীবী হিসেবে আমরা অফিসার্স অফ দ্য কোর্ট, সো আমাদের দায়িত্ব হচ্ছে প্রাইমারিলি কোর্টের কাছে এবং আমাদের দায়িত্ব হচ্ছে কোর্টকে অ্যাসিস্ট করা আইনের ব্যাখ্যার মাধ্যমে এবং সাথে সাথে আমাদের ক্লায়েন্টকে রিপ্রেজেন্ট করা। সো ওটা তো আছেই, এবং স্বাধীন একটা বিচার বিভাগ বা স্বাধীন যদি ট্রাইব্যুনাল আমরা চাই, অবশ্যই তার সাথে স্বাধীন ওয়ার্ডটা থেকে আমি যে ইউজ করব তা না, বা তার সাথে আমাদের যে ওথটা নেওয়া হয়েছে, আমরা অ্যাডভোকেট যখন হয়েছি, আমাদের যে কোড অফ কন্ডাক্ট আছে সেটা যে মেনে কাজ করে, সেটা যে মেনে প্র্যাকটিস করে, এমনই কাউকে আমাদের চিফ প্রসিকিউটর হিসেবে দরকার।